জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছে তার 9 তারিখের থার্ড শিফটের সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে? তোমরা যারা যারা 2 তারিখ থেকে 10 তারিখ অবধি পরীক্ষাটা দিবে তাদেরকে বলবো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ দেখলেই তোমরা বুঝতে পারবা যে কত কোশ্চেন প্রিভিয়াস শিফট থেকে তোমাদের রিপিট হচ্ছে। সায়েন্সের তো একদম ডিটো কোশ্চেন আসছে, যা তোমাদের প্রিভিয়াস শিফটে এসছে তাই চলে আসছে, কোনো রকম চেঞ্জেস নাই। প্লাস যারা তোমরা 9 তারিখের পরীক্ষাটা অলরেডি দিয়ে দিয়েছো তারাও তোমার অ্যান্সারগুলো মিলিয়ে নাও, আর মিলিয়ে নেওয়ার পর তুমি আমাকে বলো যে তোমাদের কতগুলো অ্যান্সার ঠিক হলো। কেমন? তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার পর যদি তোমার মনে হয় যে এই ক্লাসটা তোমার একটু হলেও উপকারে এসছে, তাহলে কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে 2025 সালের জুন মাসে ভারতের সামগ্রিক শ্রম শক্তি বেকারত্বের হার কত শতাংশ নথিভুক্ত করা হয়েছে? দেখো, এটা নথিভুক্ত করা হয়েছে তোমার 5.6%। ঠিক আছে? অপশন নাম্বার বি তোমাদের একদম কারেক্ট অ্যান্সার। যারা যারা 5.6 করে এসছো তোমাদের একদম সঠিক আছে। দেখো, যদি এটা তো জুন মাসে চলে আসে, যদি তোমাকে নেক্সট শিফটে মে মাসে জিজ্ঞেস করে তাহলে কি বলবা? দেখো, মে মাসেও তোমার 5.6%ই আছে। ঠিক আছে? দুটোতেই এক সমান আছে। কেমন? এটা তোমার মনে রাখবা। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে শহর এলাকায় বেকারত্বের হার বেড়ে কত হয়েছে, তো মনে রাখবা 18.8%। এটা মে মাসে কত ছিল? 17.9%। সেখান থেকেও বেড়েছে। কিন্তু গ্রামীণ এলাকায় দেখো, গ্রামীণ এলাকায় হার কমে গেছে। কেন? কারণ 5.1% তোমার এটা মে মাসে ছিল, কিন্তু জুন মাসে কত হয়েছে? 4.9%। তার মানে কি কমে গেছে এটা। আর 15 থেকে 29 বছর বয়সী যারা যুবতীরা আছে তাদেরও দেখো বেড়ে হয়ে গেছে 15.3%। কিন্তু মে মাসে কত ছিল? এটা 15.03%। ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ভারতে প্রথম ডার্ক স্কাই রিজার্ভ কোথায় অবস্থিত? দেখো, ডার্ক স্কাই রিজার্ভ এটা তোমার লাদাখের হেনেলে অবস্থিত। ঠিক আছে? এটা কি একটা ওয়াইল্ড লাইফ? এটা কেন তৈরি করা হয়েছে, মানে মূল উদ্দেশ্য কি ছিল? জ্যোতির্পর্যটন বা জ্যোতির্বিদ্যা অধ্যয়নের জন্য এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? আর এটার বিশেষত্ব কি বলতো? এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 মিটার উপরে আছে। ঠিক আছে? আর এটা সব মানে এটা পরিচালনা করতে সহযোগিতা কে করছে? মনে রাখবা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, লাদাখ প্রশাসন, আর প্লাস স্থানীয় অংশীদার যারা আছে তারা এই সহযোগিতায় এরা পরিচালনা করছে। কেমন? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। যারা যারা তোমরা করে এসছো একদম কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিসিসিআই বার্ষিক পুরস্কারে মহিলা বিভাগে কে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার সম্মান পেয়েছে? দেখো, এটা একটা রিপিটেড প্রশ্ন, মানে পুরোনো শিফটে অনেকবার প্রশ্নটা এসেছে। সঠিক অ্যান্সার কি? এটা স্মৃতি মান্দানা, তাই না? আর যদি তোমাকে পুরুষদের দলে জিজ্ঞেস করে তো মনে রাখবা কি? জসপ্রীত বুমরা। ঠিক আছে? স্মৃতি মান্দানা কি? মহিলা দলের ওপেনার। আর জসপ্রীত বুমরা কি? ফাস্ট বোলার। এটাও মনে রাখবা, ইনি হচ্ছেন কি? ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। কেমন? দেখো, যেসব প্রশ্ন তোমাদের চলে এসছে, সিকে নাইডু তোমার চলে এসছে, কে পেয়েছে এটা? সচিন তেন্ডুলকার পেয়েছে, তাই না? তারপর এটা এসছে সেরা আন্তর্জাতিক অভিষেক কার হয়েছে? সরফরাজ খান। মহিলাদের মধ্যে কে হয়েছে? আশা শোভনা। ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো, মানে এই কোশ্চেনগুলো কি অলরেডি তোমাদের পরীক্ষাতে চলে এসছে। ঠিক আছে? দেখো, এই যে প্রোগ্রামটা হয়েছে না, এটা 2023-24 সালের পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হয়েছে। আর এটার পুরস্কার কবে দেওয়া হয়েছে? 31শে জানুয়ারি 2025-এ। কেমন? চলো, তো স্মৃতি মান্দানা যারা তোমরা করে এসছো একদম তোমাদের কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আন্তর্জাতিক মুদ্রা কোষে ভারতের নতুন কার্যনির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার উর্জিত প্যাটেল। ঠিক আছে? ইনাকে নিযুক্ত করা হয়েছে। আর ইনি কবে থেকে আছেন? মনে রাখবা 28শে আগস্ট 2025 থেকে আছেন তিনি। আর উর্জিত প্যাটেল কে ছিলেন বলতো? ইনি হচ্ছেন আরবিআই এর, মানে আরবিআই গভর্নর একটা। ঠিক আছে? ইনার আগে কে ছিলেন? মনে রাখবা 24তম যে ছিল, ইনি কত? ইনি হচ্ছে 25তম। ঠিক আছে? আর 24তম কে ছিল? KV সুব্রমণিয়ম। ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে মানে আন্তর্জাতিক মুদ্রা কোষের ব্যবস্থাপনা পরিচালক কে, তো তোমরা মনে রাখবা সিস্টেলিনা জর্জিভা আছে। ঠিক আছে? সিস্টেলিনা জর্জিভা। এই কোশ্চেনটা তোমার অলরেডি পরীক্ষাতে চলে এসেছে। যদি এনার কার্যকাল জিজ্ঞেস করে যে কবে থেকে ইনি মানে পরিচালনা শুরু করেছেন, মনে রাখবা তোমরা 1 অক্টোবর 2025। ঠিক আছে? 2025 কে? সিস্টেলিনা জর্জিভা। ঠিক আছে? এই সিস্টেলিনা জর্জিভাটা কিন্তু মনে রাখবা, কারণ এটা তোমার অলরেডি তোমাদের পরীক্ষাতে চলে এসেছে। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে কোন প্রাক্তন বিচারপতিকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? দেখো, 2025 সালে যাকে পদ্মবিভূষণ মানে বিচারপতি যিনি ছিলেন যাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে, ইনি হচ্ছেন বিচারপতি জগদীশ সিং খেহার। ঠিক আছে? ইনি হচ্ছেন 44তম প্রধান বিচারপতি যাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। পদ্মবিভূষণ কি? এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তো প্রথম কি আছে, প্রথম সর্বোচ্চ নাগরিক সম্মানটা কি? ঠিক আছে? এটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। তোমরা যা যা করে এসছো একদম তোমাদের কারেক্ট আছে, কোনো টেনশন নিও না। আর ভালো জিনিস একটা জিনিস লক্ষ্য করে দেবো, এটা কিন্তু একটা রিপিটেড প্রশ্ন আছে। পুরোনো শিফট যারা করেছো তারা এই কোশ্চেনটা গ্যারেন্টি পেয়ে হবা যে বিচারপতি জগদীশ সিং খেহার
পদ্মবিভূষণে দেওয়া হয়েছিল। আর তাদের পদ্ম পদ্ম পুরস্কার যেটা আছে ওর লিস্ট আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম। লিস্ট বলতে কি কতজন পেয়েছিল, কে কে পেয়েছিল, যেগুলো ইম্পর্টেন্ট ছিল। পুরোনো ক্লাস যারা দেখেছো তাদের কাছে তো হবেই, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নাসা ইসরো দ্বারা যৌথভাবে তৈরি নিসার উপগ্রহ, যা সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে, মূলত কোন উদ্দেশ্য বা কাজের জন্য পরিচালিত হয়েছে? দেখো এটা পরিচালিত হয়েছে আর্থ অবজারভেশনের জন্য, ঠিক আছে, মানে পৃথিবীর পর্যবেক্ষণ। যারা যারা তোমরা করেছো তোমরা কারেক্ট আছে, ঠিক আছে। দেখো কিছু কিছু পয়েন্ট, এটা কবে মানে কোন কি থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে মনে রাখবে, জিএসএলভি MK2, ঠিক আছে, এই রকেট দ্বারা এটাকে উৎক্ষেপণ করা হয়েছে, কারণ এটা আসতে পারে, ঠিক আছে। কোথায় থেকে এটা তোমার কোশ্চেনেই বলা আছে, শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস থেকে, তাই না? আর কিছু কিছু জিনিস তোমরা জেনে নাও। দেখো বলছে, এক সেকেন্ড, যে এটা মানে মেন গুরুত্ব কি, এটা হচ্ছে 12 দিনে পৃথিবীর মানচিত্র তৈরি, মানে পুরো পৃথিবীটাকে পরিক্রমা করে নেবে, মানচিত্র তৈরি করে নেবে, কোথায় কোথায় ভূমিকম্প হবে, সুনামি আসবে, ঠিক আছে, কৃষি মানচিত্র, জলবায়ু পরিবর্তনের গবেষণা, এইসব মানে রিপোর্ট হচ্ছে পাঠাবে, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। আর এটা মনে রাখবা, এল ব্যান্ড আর এস ব্যান্ড রাডার ব্যবহার করছে, এটা তোমাদের পরীক্ষাতে অলরেডি চলে এসেছে যে কোন রাডার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে 71তম সিনিয়র জাতীয় পুরস্কার কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় আয়োজিত হয়েছে? দেখো এটা আয়োজিত হয়েছে উড়িষ্যার কটক শহরে, ঠিক আছে। অপশন নাম্বার বি, তোমরা যারা যারা করেছো একদম কারেক্ট আছে। এটা কবে হয়েছিল মনে রাখবো, 20 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা হয়েছিল। কোথায় হয়েছিল? উড়িষ্যার কটকে তো হয়েছিল, JN ইন্ডোর স্টেডিয়ামে। কে জিতেছিল? নবীন কুমারের নেতৃত্বাধীন সার্ভিসেস দল। আর কাকে হারিয়েছিল মনে রাখবো, রেলওয়েকে হারিয়ে জিতেছিল, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন প্রতিষ্ঠান 2025 সালে EMI প্রসেসিং সহজ করতে নাচ 3.0 লঞ্চ করেছে? দেখো এটা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ লিমিটেড, মানে কি NPCL করেছে, ঠিক আছে। কবে করেছে মনে রাখবো, জুলাই মাসে করেছে, কেমন? এটার কি হয় বলো তো, এটাতে তোমার কি EMI প্রক্রিয়াকরণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঋণ আদেন সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে, তাই না? এইসব কারণের জন্য হবে। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ডি, যারা যারা তোমরা করে এসছো একদম কারেক্ট আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে UNDP দ্বারা প্রকাশিত মানব উন্নয়ন সূচক 2025-এ ভারতের র্যাঙ্ক কত ছিল? তো এটাও একটা রিপিট হওয়া প্রশ্ন, তাই না? পুরোনো শিফটে এসছে, কত ছিল? 130তম ছিল। কতগুলো দেশের মধ্যে? 193টা দেশের মধ্যে, তাই না? তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি, তোমরা যারা যারা করে এসছো একদম সঠিক অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে মে 2025-এ কেন্দ্রীয় যুব কার্যক্রম এবং ক্রীড়ামন্ত্রী কোন রাজ্যে খেলো ইন্ডিয়া বহুমুখী দল এর উদ্বোধন করেছেন? বলো এটা তোমাদের রিপিট হওয়া প্রশ্ন কিনা, তোমরা যারা যারা করেছো তারা নিশ্চয়ই বলতে পারবা। কোথায় হয়েছিল এটা? অরুণাচল প্রদেশে, তাই না? আর কে করেছিল এটা মনে রাখবা, ওখানকার যে মানে অরুণাচল প্রদেশের যে ক্রীড়ামন্ত্রী আছে ডক্টর মনসুখ মান্ডভিয়া, ইনি এটা করেছেন। আর এই হলটা তৈরি করতে মনে রাখবা টোটাল 8 কোটি টাকা খরচ হয়েছে। এর উদ্দেশ্য কি ছিল বলতো, যেসব গ্রাউন্ড লেভেলে যেসব প্লেয়ার আছে তাদের জন্য এমন একটা পরিকাঠামো তৈরি করা যাতে তারা মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটো জায়গাতেই মানে কি বল পারফর্ম করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছিল, ঠিক আছে, যাতে তারা করতে পারে। দেখো খেলো ইন্ডিয়া তোমাদের প্রচুরবার কোশ্চেন এসছে, কই খেলো ইন্ডিয়া, এই যে খেলো ইন্ডিয়া না, তোমাদের প্রচুর মনে রাখবা। এটা এই 2025-এ হয়েছিল কোথায়? 2025-এ এটা হয়েছিল বিহারে, ঠিক আছে, বিহারে। আর এটার উদ্বোধন কে করেছিল মনে রাখবা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই না? আর বিহারে হয়েছিল টোটাল টোটাল 27টা খেলা হয়েছিল মনে রাখবা, টোটাল 27টা খেলা হয়েছিল। তার মধ্যে বিহারে হয়েছিল তোমার 24টা, ঠিক আছে। আর বাকি 3টা কোথায় হয়েছিল? এটা হয়েছিল তোমার দিল্লিতে, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো, কারণ এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে অলরেডি চলে এসছে, ঠিক আছে। তো চলো যারা যারা অরুণাচল প্রদেশ করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, চাপ নিও না, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে মে 2025-এ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে কাকে সম্মানজনক পিসি চন্দ্র পুরস্কার 2025-এ প্রদান করা হয়েছে? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে আমার লিয়েন্ডার পেজ, কেমন? এনাকে দেওয়া হয়েছে। ইনি একজন টেনিস প্লেয়ার, ঠিক আছে। আর এই যে এই অনুষ্ঠানটা হয়েছে মনে রাখবা, এটা তোমাকে এটা কি 32তম সংস্করণ, ঠিক আছে। আর প্রাইজ হিসাবে কি দেওয়া হয়েছে? 20 লক্ষ টাকা, মানে টোটাল ট্যাক্স ফ্রি, প্লাস একটা ট্রফি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, যারা যারা করে এসছো একদম চাপ নিও না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ডিসেম্বর 2024-এ দোহা কাতারে আয়োজিত অনুষ্ঠানে কে ফিফা সর্বশ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় খেতাব জিতেছে? দেখো এটা জিতেছে ভিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে। অপশন নাম্বার সি যারা করেছো একদম তোমাদের কারেক্ট আছে। আর মনে রাখবা ইনি হচ্ছে এই পুরস্কারটা প্রথমবার জিতেছে, ঠিক আছে। আর যদি মহিলাদের মধ্যে জিজ্ঞেস করে মনে রাখবা বার্সেলোনার আইতানা বনমাতি, ইনি হচ্ছেন মহিলা প্লেয়ার যিনি এই পুরস্কারটা জিতেছে, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে মিঠি নদী সাফাই এবং ডি সিল্টিং
এর তদন্ত প্রধানত কোন কেন্দ্রীয় সংস্থা করেছে? দেখো এটা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, ঠিক আছে, ইডি। এটাকে বাংলায় মনে রাখবো এনফোর্সমেন্ট ডিরেক্টরকে প্রবর্তন নির্দেশালয় বলে, ঠিক আছে। যদি তোমাদেরকে বাংলাতেও দিতে হয় তাহলে তোমরা ভয় পেও না, কেমন? তো অপশন নাম্বার বি তোমরা যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আর এই যে মানে তদন্তটা যৌথভাবে করা হয়েছে, একটা তো করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অবশ্যই, আর একটা করেছে মুম্বাই পুলিশ, কেমন? এটা দুজন মিলে করেছে। নেক্সট শিফটে যদি তোমাদের মুম্বাই পুলিশ আছে তো সেটা তোমরা করে আসবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নাটো শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা হয়েছিল দ্য হেগ, নেদারল্যান্ডে, ঠিক আছে। কত হয়েছিল এটা? 24 থেকে 25শে জুন 2025-এ। আর 2026-এ কোথায় হবে এটা মনে রাখবা, তুরস্কতে হবে, ঠিক আছে। আর এটার নেতৃত্ব কে দেয় মনে রাখবা, নেদারল্যান্ডে যে প্রাক্তন প্রধানমন্ত্রী আছেন মার্ক রুটে, ইনি হচ্ছেন নাটোর এখন মানে মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই মাত্রা কি? দেখো মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই মাত্রা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যারা যারা অপশন বি করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো মহাকর্ষীয় ধ্রুবক সর্বপ্রথম জানো মাধ্যাকর্ষণ কি? মাধ্যাকর্ষণ হচ্ছে একটা দুর্বল বল, মানে সব থেকে দুর্বল বল হচ্ছে তোমার মাধ্যাকর্ষণ। আর এটা হচ্ছে কি কেবল আকর্ষণ বল, কোনো বিকর্ষণ হয় না, ঠিক আছে, কেবল আকর্ষণ বল, কেমন? আচ্ছা মাধ্যাকর্ষণের খোঁজ কে করেছিল যদি জিজ্ঞেস করে তখন মনে রাখবা নিউটন হচ্ছে মাধ্যাকর্ষণের খোঁজ করেছিল, কেমন? নিউটন এই জন্য একটা ফর্মুলাও দিয়েছিল। ফর্মুলাটা কি বলেছিল যে দুটো যদি আণবিক ভরওয়ালা বস্তু, একটা হচ্ছে আমি ধরলাম M1, একটা হচ্ছে M2, দুটো আণবিক ভরওয়ালা বস্তু যদি একে অপরের থেকে একটা ডিস্টেন্সে থাকে, আমি ধরলাম ডিস্টেন্সটা হচ্ছে r, যদি একে অপরের থেকে ডিস্টেন্সে থাকে, কোন একটা ডিস্টেন্সে থাকে, তাদের মধ্যে যে মাধ্যাকর্ষণ বল লাগবে সেটা কি হবে? দুটো মানে আণবিক ভরের গুণফলের সমানুপাতি, ঠিক আছে। M1 M2 গুণফল করলাম, আর তাদের কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, ঠিক আছে। এবার এই সমানুপাতি চিহ্ন সরানোর জন্য তোমরা প্রত্যেকে জানো যে একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, তো আমি কনস্ট্যান্ট মানটা নিচ্ছি, এটা আমি লিখেছি, কেমন? কি লিখেছিলাম? F সমানুপাতি M1 M2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই সমানুপাতি চিহ্ন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিতে হয়, আমি কনস্ট্যান্ট মান নিলাম জি, যাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। এবার বাকিটা লিখে দাও, M1 M2 বাই আর স্কোয়ার, তাই তো। এবার আমাকে জি এর মান আমাকে বার করতে বলেছে, দেখো এসআই মাত্রা। তো জি যদি আমি বার করি এই টোটালটা এইদিকে চলে আসবে, এইদিকে যদি চলে আসে তাহলে কি হয়ে যাবে? এফ আর স্কোয়ার কি উপরে চলে আসবে, মানে উপরে কি আর স্কোয়ার হয়ে যাবে, আর M1 M2 নিচে চলে আসবে, তাই না? M1 M2 এটা কিসের মান? এটা হচ্ছে বড় জি এর মান। দেখো এটা যদি আমি যদি মানে এসআই বের করি, বলের কি হয় নিউটন, মিটারের কি হয় দূরত্বের কি হয়, হুম, মিটার মানে সরি দূরত্বের এসআই মাত্রা কি হয়? মিটার স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে এখানে মিটার স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কি M1 M2 এটা আণবিক ভর, আণবিক ভরের এসআই মাত্রা কি? এটাও কেজি এটাও কেজি, তার মানে কি হবে? কেজি স্কোয়ার, তাই না? তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, কেমন? এটা হচ্ছে। আর জি কি? মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান যদি তোমাকে জিজ্ঞেস করে, এটা তোমাদের পরীক্ষাতে আসে, মনে রাখবা 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, কেমন? আর এই জি এর খোঁজ কে করেছিল বলো তো? জি এর খোঁজ করেছিল তোমার হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশ, ক্যাভেন্ডিশ, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমার। আরেকটা তোমাদের আছে মহাকর্ষীয় ত্বরণ, ঠিক আছে। এটা যেমন মহাকর্ষীয় ধ্রুবক কি বড় হাতের জি, ছোট হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ। এটার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই দেখো এই মহাকর্ষীয় ধ্রুবক এর মান কিন্তু কোনো ব্রহ্মাণ্ডের কোনো জায়গাতে কমে না। সূর্যতেও যা থাকবে 6.67 ইন্টু 10⁻11, চাঁদেও সেটাই থাকবে, পৃথিবীতেও সেটাই থাকবে, কিন্তু জি এর মান কি হবে? এক একটা জায়গায় এক এক রকম হবে, ঠিক আছে। জি বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, কিন্তু বড় হাতের জি চেঞ্জ হয় না, ঠিক আছে। তো অপশন নাম্বার বি তোমাদের একদম কারেক্ট অ্যান্সার আছে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে জড়তা এবং ভর এর মধ্যে সঠিক সম্পর্ক কি? দেখো জড়তাকে ইংরেজিতে ইনার্সিয়া বলে, এটা হচ্ছে আণবিক যে ভর সেটার সমানুপাতি হয়। আর কিসের সমানুপাতি হয় না, আর কিসের সাথে সম্পর্ক হয় মনে রাখবা? ইনার্সিয়া সমান সমান এম ইন্টু আর স্কোয়ার। এম কি? এখানে আণবিক ভর মানে মাস, আর কি হচ্ছে রেডিয়াস, এই দুটোর উপর তোমার নির্ভর করে, ঠিক আছে। এবার দেখো অপশনে কি কি আছে। বলছে বস্তুর ভর যত বেশি হবে জড়তা তত বেশি হবে, ঠিকই বলছে, যেহেতু সমানুপাতি আছে তার মানে এটা যদি বাড়ে তাহলে এটাও বাড়বে, তাই না? যদি আই বাড়ে মানে ইনার্সিয়া বাড়ে তো কি মাস বাড়বে, যদি মাস বাড়ে তো ইনার্সিয়া বাড়বে, দুটো একই ব্যাপার। তো অপশন নাম্বার এ কি তোমার সঠিক আনসার হবে, তাই না? দেখো জড়তার নিয়ম কে দিয়েছিল জানো? জড়তার নিয়ম তোমার দিয়েছিল গ্যালিলিও, ঠিক আছে। গ্যালিলিও কি বলেছিল? গ্যালিলিও যে জড়তা হলো কি কোনো পদার্থের এমন একটা গুণ যে মানে গুণ সেটা কি যার কারণে কি সে নিজের অবস্থা পরিবর্তনের বিরোধ করে, নিজের
অবস্থা পরিবর্তনের বিরোধ, ঠিক আছে। এর মানে কি, যদি বস্তুটা স্থির থাকতে চায় তো সে স্থির থাকতে চাইবে, যদি বস্তুটা গতিশীল অবস্থায় থাকে তো সে গতিশীল অবস্থায় থাকতে চাইবে, ঠিক আছে। এই জন্য জড়তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার কি স্থির জড়তা, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার গতির জড়তা, একটা হচ্ছে তোমার কি গতির জড়তা। স্থির জড়তা কি হয়, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তার মানে সে স্থির অবস্থায় থাকতে হবে। এর যদি এক্সাম্পল তোমাকে বলে, ধরো একটা গাছে ফল ঝুলে আছে, ঠিক আছে, ওটা স্থির অবস্থায় আছে, তুমি কি গাছটাকে ঝাঁকালে তখন কি বলটা মানে সরি ফুলটা কি মানে সরি ফলটা কি নিচে পড়ে যাবে। তার মানে কি এটা কি তোমার স্থির জড়ত্বের একটা নিয়ম। গতির জড়ত্ব কাকে বলে, ধরো তুমি একটা বাসে চলছো হঠাৎ করে বাসটা ব্রেক মেরে দিল, তখন কি হয়, তোমার বডি পিছনের দিকে হেলে যায়, এটা কি বলে গতির জড়ত্ব বলে, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে গতিশক্তি কোন ধরনের শক্তি। দেখো গতিশক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। স্কেলার রাশি কি, যার দেখো কিভাবে মনে রাখবো, দেখো একটা হয় ভেক্টর একটা হয় স্কেলার, ঠিক আছে। এর মধ্যে পার্থক্য কি, স্কেলার রাশির মান এবং দিক দুটোই আছে, তাই না, মানও আছে দিকও আছে। এবার দুটোকে তুমি কি রাখবো, এই যে ভি আছে না, ভি এর ভেক্টর, ভেক্টরের এক কোণা হচ্ছে দিক, এক কোণা হচ্ছে মান। স্কেলার রাশির কি একটাই আছে, তার মানে এর কি শুধু মান আছে, কোনো দিক নেই, তাই না। যেমন গতিশক্তির কি একটা জাস্ট মান আছে, দিক নেই। গতিশক্তি কি, কোনো বস্তুতে গতির কারণে যে শক্তি লাগে তাকে গতিশক্তি বলে, তাই না। এবার গতিশক্তি যদি ফর্মুলা তোমাকে জিজ্ঞেস করে, কি বলে রাখবা, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এম ভি স্কোয়ার। একটা জিনিস মনে রাখবা, গতিশক্তি কখনো তোমার নেগেটিভ হতে পারে না, অলওয়েজ এটা পজিটিভ হবে, ঠিক আছে। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। আর তোমাকে যদি যেমন গতিশক্তি দিয়েছে কোন ধরনের রাশি, তাহলে যদি আরো কোশ্চেন আছে কি মনে রাখবো, দেখো ভেক্টর রাশি কি কি হয়। ভেক্টর রাশি তোমরা মনে রাখবা আবেগ, ঠিক আছে, আবেগ। তারপরে তোমরা মনে রাখবা হচ্ছে ভরবেগ, ঠিক আছে। তারপর তোমরা মনে রাখবা সরণ, তারপর হচ্ছে তোমাদের বেগ, তারপরে তোমরা বল, আর হচ্ছে ত্বরণ। এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি, কেমন। আর যদি তোমাকে স্কেলার রাশি জিজ্ঞেস করে, এক সেকেন্ড, যদি তোমাকে স্কেলার রাশি জিজ্ঞেস করে, স্কেলার রাশি, স্কেলার রাশি তোমরা মনে রাখবা প্রথমে তো হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে, এনার্জি। তারপরে মনে রাখবা টাইম, তারপরে মনে রাখবা তোমার ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক মানে কি কার্য। তারপরে তোমরা রাখবা প্রেসার মানে চাপ। তারপরে তোমরা মনে রাখবা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তারপরে তোমরা মনে রাখবা কি এই মাস মানে কি আণবিক ভর। তারপর তোমরা মনে রাখবা স্পিড, ঠিক আছে। আর মনে রাখবা তোমরা হচ্ছে কারেন্ট, ঠিক আছে। আর মনে রাখবা আয়তন, আর হচ্ছে একটা হচ্ছে তাপ, ঠিক আছে। এইগুলোই তোমার পরীক্ষাতে আসে। কি বললাম, যেটা স্কেলার রাশি সেটা কি হবে, স্পিড, এনার্জি, টাইম, ওয়ার্ক, চাপ, দৈর্ঘ্য, আণবিক ভর, তাপ, আয়তন, আর হচ্ছে কার্য, ঠিক আছে। ভেক্টর রাশি কি হবে, আবেগ, ভরবেগ, সরণ, তারপর হচ্ছে কি বেগ, বল, ত্বরণ, এগুলো হচ্ছে তোমার কি সমস্ত হচ্ছে এই ভেক্টর রাশি, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যখন কোনো বস্তুকে উত্তল দর্পণের সামনে অসীম দূরত্বে রাখা হয় তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হয় এবং কেমন তৈরি হয়। দেখো উত্তল দর্পণে বলেছে, এবার উত্তল দর্পণে অলওয়েজ তোমার প্রতিবিম্ব কাল্পনিক তৈরি হবে, বাস্তব তৈরি হবে না। তার মানে কি, বাস্তব এটাতে আছে এটা কেটে গেল, বাস্তব এটাতে আছে এটাতে কেটে গেল, ঠিক আছে। এবার দুটো আছে, একটা বলছে ফোকাসে হবে আর একটা হচ্ছে মেরু আর ফোকাসের মাঝখানে হবে। দেখো উত্তল দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হয় তখন সেটা কি মেরু আর ফোকাসের মাঝখানে তৈরি হয়। তার মানে কি এখানেও তৈরি হতে পারে, এখানেও তৈরি হতে পারে, এখানেও তৈরি হতে পারে। কিন্তু এটা কোন বেসিসে তৈরি হবে, তোমার বস্তুকে যেখানে রাখা হবে সেই হিসাবে তৈরি হবে। এবার যদি তোমাকে বস্তুকে একদম সামনে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায়, এখানে তৈরি হবে। এবার যদি প্রতিবিম্ব বস্তুকে তোমার অসীমে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কি তোমার ফোকাসে তৈরি হবে, তাই না। তো সঠিক অ্যান্সার কি হবে, তোমার ফোকাস, তোমার অপশন নম্বর বি তোমরা যারা যারা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। অসৎ মানে কি বলতো, অসৎ মানে হচ্ছে ভার্চুয়াল, কাল্পনিক প্রতিবিম্ব, ঠিক আছে। আর উত্তল দর্পণে তো অলওয়েজ তোমার কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়, তাই না। তো যারা যারা বি করে এসছো একদম তোমাদের কারেক্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যদি কোনো বস্তুকে অবতল দর্পণের প্রধান ফোকাসে রাখা হয় তবে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। দেখো এই কোশ্চেনটা কতবার তোমাদের রিপিট হয়েছে। উত্তল দর্পণ অবতল দর্পণ নিয়ে আমি একটা ক্লাসও তোমাদেরকে দিয়েছি, ওখানে আমি এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝিয়েছিলাম। তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি একবার দেখে নিও, তোমাদের উত্তল দর্পণ অবতল দর্পণ থেকে কোনো প্রশ্ন ছুটবে না, তাই না। আমি তোমাদের কি বলেছিলাম, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, তাই না। অবতল দর্পণ এটাকে কি বলে, প্রধান অক্ষ মানে মেন অ্যাক্সিস। এই জায়গাটা থাকে কি পোল, এখানে থাকে ফোকাস, এখানে থাকে সেন্টার অফ কার্ভেচার, এখানে থাকে তোমার হচ্ছে পোল, এই সরি ইনফানাইট, ঠিক আছে। এবার আমাকে বস্তু যেভাবে যেভাবে রাখবো সেভাবে সেভাবে বস্তু তৈরি হবে। দেখো সবার প্রথমে যদি বস্তুকে বস্তুকে ধরো যদি আমি ইনফানাইটে রাখলাম এক নম্বর বস্তু, বস্তুকে যদি যখন আমরা এদিকে সরাতে থাকবো কিনা প্রতিবিম্ব এদিক থেকে এদিকে চলে আসতো। দেখো এক নাম্বারকে আমি এদিকে সরাচ্ছি তো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, তাই না। যদি সেন্টার অফ কার্ভ সরি ইনফানাইট আর সেন্টার অফ কার্ভ, এটাকে ইনফানাইট লিখে দিই, এটাকে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে তোমার পোল।
যদি ইনফানাইটে রাখি কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। তার মানে কি, যদি ফোকাসে রাখি তাহলে কি ইনফানাইটে তৈরি হবে, তাই না? এবার আমাকে জিজ্ঞেস করছে প্রধান ফোকাসে রাখা হচ্ছে, মানে এখানে তোমার প্রতিবিম্ব রাখা হচ্ছে। তো এখানে রাখালে তৈরি কোথায় হবে? ইনফানাইটে তৈরি হবে, তাই না? সঠিক অ্যান্সার কি হবে? অসীম তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে যদি ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখা হয়, তাহলে তোমার কোথায় তৈরি হবে? মনে রাখবো তাহলে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে তৈরি হবে, তাই না? যদি সেন্টার অফ কার্ভেচারে রাখা হয় প্রতিবিম্ব মানে বস্তুকে, তাহলে প্রতিবিম্ব তোমার সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখা হয়, তাহলে তোমার প্রতিবিম্ব তৈরি হবে ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। যদি তোমার বস্তুকে ফোকাসে রাখা হয়, তাহলে তোমার প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? ইনফানাইটে, 5 নম্বর। দেখলো তো, যেরকম যেরকম এদিকে সরতে থাকলো বস্তু, সেরকম সেরকম প্রতিবিম্ব এদিকে সরতে থাকলো। আরেকটা হয় যে যদি তোমার বস্তুকে ফোকাস, এক সেকেন্ড, যদি বস্তুকে তোমার ফোকাস আর পোলের মাঝখানে রাখা হয়, 6 নম্বর একটা কন্ডিশন বললাম, সেক্ষেত্রে তোমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই যে দর্পণ আছে, দর্পণের এই পারে তৈরি হবে, ঠিক আছে? আর দর্পণের এই পারে তৈরি হওয়া প্রতিবিম্ব তোমরা প্রত্যেকে জানো কি কাল্পনিক হয়, তাই না? কাল্পনিক কখনো উল্টা হয় না, তার মানে কাল্পনিক সোজা হবে। আর কাল্পনিকে তৈরি হওয়া প্রতিবিম্ব ছোট হয়। যদি তোমাকে জিজ্ঞেস করতো যে এইখানে যে প্রতিবিম্বগুলো তৈরি হচ্ছে এদের সাইজ কেমন হবে, দেখো প্রথমত তো এটা তৈরি হবে তোমার বাস্তবিক, তাই না? বাস্তবিক কেন তৈরি হবে? আমি তোমাকে বলেছিলাম যে দুটো কিরণ মানে আলোক কিরণ যেটা তোমার লাগবেই। একটা কি হয়, একটা তোমাদের এই যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে, এবার যে মানে সমান্তরাল হয়ে আসার পর প্রতিফলিত হয়ে যাওয়ার পর কি সেটা ফোকাস হয়ে পার হয়। আর দ্বিতীয় কি বললাম যে একটাকে যদি পোল হয়ে নিয়ে আসা হয়, তাহলে কি সেটা যেই অ্যাঙ্গেল হয়ে আসবে সেই অ্যাঙ্গেল হয়ে পার হবে। এই যে দুটো কিরণ, এটা 1 নম্বর কিরণ, এটা 2 নম্বর কিরণ, ঠিক আছে? এই দুটো তো একটা জায়গায় কাটছে না, যেহেতু এটা কেটে দিচ্ছে, তাই এটা কি বাস্তবিক প্রতিবিম্ব তৈরি করছে। বাস্তবিক প্রতিবিম্ব কি, যেহেতু প্রধান অক্ষের নিচে তৈরি হচ্ছে, মনে রাখবা প্রধান অক্ষের নিচে তৈরি হওয়া প্রতিবিম্ব অলওয়েজ উল্টা হয়, ঠিক আছে? তার মানে কি কাল্পনিক প্রতিবিম্ব কখনো প্রধান অক্ষের নিচে তৈরি হয় না, তাই কাল্পনিক প্রতিবিম্ব তোমার উল্টা হতে পারে না, সবসময় এটা সহজ হবে মানে সোজা হবে। এবার প্রতিবিম্বের সাইজ কেমন হবে? দেখো প্রথম যে আছে 1 2, এখানে তোমার হবে ছোট, ঠিক আছে? 3-এ কি হবে, যেহেতু 3-এ এখানে আমি সেন্টার অফ কার্ভেচার রেখেছিলাম আর সেন্টার অফ কার্ভেচারই তৈরি হচ্ছে, মানে এই দুটো কি এক সমান। তার মানে কি প্রতিবিম্ব তৈরি কি হবে, সমান তৈরি হবে। আর যাও এই যে 4 5, এই দুটো জায়গাতে প্রতিবিম্ব কেমন তৈরি হবে, বড় তৈরি হবে, ঠিক আছে? তার মানে কি অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব বাস্তবিক হবে, উল্টা হবে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে, আর সমানও হতে পারে, ঠিক আছে? এই 3টা কন্ডিশনই তোমরা মনে রেখো, কেমন? প্লাস তোমরা যারা ক্লাসটা দেখোনি, ক্লাসটা অবশ্যই একবার দেখে নিও, তাহলে তোমার উত্তল দর্পণ, অবতল দর্পণ আর উত্তল লেন্স, অবতল লেন্স, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্ন ছুটবে না, গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে মানব চক্ষুর কোন অংশ চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? দেখো, মানব চোখে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে তোমার আইরিস, ঠিক আছে? এই আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে প্লাস রঙেরও করে, ঠিক আছে? চোখের যে রং হয় সেটা আইরিসের উপরে নির্ভর করে। আর আইরিসে যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোন কোন রং হয়, তোমরা মনে রাখবা একটা রং হয় তোমার কালো, ঠিক আছে? কালো, একটা হয় কি বাদামি, আর একটা হয় তোমার কি নীল কালারের, ঠিক আছে? এই 3টা রং হয়, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো আলো পরিমাণ কে নিয়ন্ত্রণ করে? আইরিস। যদি তোমাকে পরবর্তী শিফটে জিজ্ঞেস করে যে মানে চোখের যে রং, এই রংকে কে নিয়ন্ত্রণ করে, সেটাও তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে আইরিস, ঠিক আছে? দেখো রেটিনা কি হয়, রেটিনাতে তোমার যে কোনো যে আমরা চোখে যে ছবিগুলো দেখছি, যে জিনিসগুলো দেখছি, সেগুলো কোথায় তৈরি হয়? সেটা তোমার রেটিনাতেই তৈরি হয়, ঠিক আছে? আর রেটিনা কেমন প্রতিবিম্ব তৈরি করে যে কোনো বস্তুর, সে মনে রাখবো তোমার বাস্তবিক, বাস্তবিক, ঠিক আছে? বাস্তবিক, উল্টা, আর ছোট প্রতিবিম্ব তৈরি করে, ঠিক আছে? এটাকে রেটিনা করে। কর্নিয়া কি করে? কর্নিয়া হচ্ছে যে আলো যায় কিনা আমাদের চোখের ভেতর, সেই আলো কি করে, আলোর মানে প্রতিসরণ করাই হচ্ছে কর্নিয়ার প্রধান কাজ। যদি এর প্রতিসরাঙ্ক জিজ্ঞাসা করে কর্নিয়ার, মনে রাখবা 1.38, ঠিক আছে? এটা হচ্ছে কর্নিয়ার প্রতিসরাঙ্ক। কর্নিয়া কি করে, এটা একদম চোখের বাইরের ভাগ, সব থেকে বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কর্নিয়া। আর চোখ দান করার সময় এই কর্নিয়াই দান করা হয়, ঠিক আছে? দেখবা কিছু কিছু মানে যেমন কুকুরের তুমি দেখে নাও, কুকুর, বিড়াল, বাঘ, এদের চোখ দেখবা রাত্রেবেলা চকমক করে, তাই না? কেন? কারণ এদের চোখে জিঙ্কের একটা যৌগিক থাকে, ঠিক আছে? জিঙ্কের একটা যৌগিক নাম হচ্ছে টিপিডাম লুসিডাম, টিপিডাম লুসিডাম, এটা হচ্ছে তাদের চোখে থাকে। সেই জন্য কি আমরা চোখ দূর থেকে দেখে জল জল করে, ঠিক আছে? চোখে কোন লেন্স লাগানো থাকে তোমরা মনে রাখবে, চোখে হচ্ছে উত্তল লেন্স লাগানো থাকে। কোন লেন্স, এক সেকেন্ড, চোখে হচ্ছে তোমার উত্তল লেন্স লাগানো থাকে, ঠিক আছে? উত্তল লেন্স। আর উত্তল লেন্স এ কি করে, চোখে যে মানে আলোকে কোনো যে আলোটা ঢুকছে সেইটাকে আলোটাকে কেন্দ্রিত করে রেটিনাতে পাঠিয়ে দেয়, কেমন? রেটিনাতে পাঠিয়ে দেয়। আর সেখানেই আমাদের কি বাস্তবিক, উল্টা আর ছোট প্রতিবিম্ব তৈরি হয়, কেমন? মনে রাখবা লেন্সে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে? সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, বেশি প্রোটিন, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যখন একটি ক্ষার এবং একটি অ্যাসিড
বিক্রিয়া করে তখন উৎপন্ন পদার্থগুলি কি কি? দেখো এই কোশ্চেনটা তোমাদের কতবার এসে, এটা কি বলে, লবণ আর জল তৈরি হয়। আর এটা কোন রিয়াকশন? এটা হচ্ছে নিউট্রিলাইজেশন অভিক্রিয়া, যাকে বাংলাতে কি বলে, প্রশমন অভিক্রিয়া বলে, বা উদাসীনীকরণ অভিক্রিয়া বলে, বা নিরপেক্ষকরণ অভিক্রিয়া বলে। ঠিক আছে, যেমন তুমি ধরো একটা তুমি অ্যাসিড নিলাম আমি HCl, ঠিক আছে, আর একটা তুমি ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, তাই না? এই দুটো যখন অভিক্রিয়া করবে তখন দেখো কি তৈরি হবে, Na নিলাম আর এখান থেকে Cl নিলাম, NaCl তৈরি হলো। এবার বাকি থাকলো কি, দেখো এখানে OH বাকি আছে, এখানে H বাকি আছে, তো দুটো H হয়ে গেল, মানে কি H2 হয়ে গেল, আর একটা অক্সিজেন আছে। তার মানে এটা হয়ে গেল আমার লবণ, আর এটা হয়ে গেল জল। ঠিক আছে, এর মানে আমরা বুঝতে পারলাম যে নিউট্রিলাইজেশন অভিক্রিয়াতে কিছু হোক না হোক জল তোমার তৈরি হবেই। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষার। অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার তুমি কিভাবে বিবেচনা করবে, মানে যেসব ক্ষার জলের মধ্যে গুলে OH মাইনাস আয়ন দেয়, ঠিক আছে, আর এটাই খুব তাড়াতাড়ি দেয়, সেটাকে আমরা প্রবল ক্ষার বলি। এই প্রবল ক্ষার এর একটা কি হবে, NaOH, একটা তোমরা মনে রাখবে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে প্রবল ক্ষার। ঠিক আছে, আর যদি তোমাকে বলছে কি এর পিএইচ মান 7-এর চেয়ে কম, তোমরাই বলো একটা পিএইচ স্কেল আমি ধরলাম, কত থেকে শুরু হয়, 0 থেকে 14, মাঝখানে কি থাকে 7। এই যে 0 থেকে 6 অবধি, মানে 0 থেকে 6, এটা কি হয় অ্যাসিডিক। আর 8 থেকে 14 এটা কি হয় বেস, কারণ এর মধ্যে কি হাইড্রোজেন আয়ন থাকে, এর মধ্যে কি অক্সিজেন আয়ন, মানে সরি হাইড্রোক্সাইড আয়ন থাকে, তাই না? তার মানে কি যে বেস হচ্ছে, এর মধ্যে দেখো OH লাগানো আছে, তার মানে কি এটা একটা বেস, যেহেতু ক্ষার বলেই দিয়েছে। আর ক্ষারের কি কখনো অ্যাসিডিক হতে পারে, 7-এর চেয়ে কম হতে পারে না, এটা অলওয়েজ 7-এর চেয়ে বেশি। তার মানে কি এটা তোমার ভুল হয়ে গেল। তার মানে সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ, কেবল এক সঠিক, তাই না? যারা যারা অপশন নাম্বার এ করেছিল একদম তোমাদের কারেক্ট আছে, তাই না? এবার দেখো যেগুলো তোমাদের প্রশ্ন তোমাদের অ্যাসিড বেস থেকে খুবই জিজ্ঞেস করে, মানে একদম কমন পাওয়া, তবে অ্যাসিড আর বেস, তিনজন বিজ্ঞানী তিন রকম কথা বলেছিল। প্রথম একটা বিজ্ঞানী ছিল, যার আমি মনে রেখেছি A, B আর L দিয়ে। ঠিক আছে, এ দিয়ে হচ্ছে তোমার, এক সেকেন্ড, এ দিয়ে তোমার হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস কি বলেছিল, যে অ্যাসিড যে আছে সে H+ আয়ন দেয়। ঠিক আছে, আর বেস যে আছে সেটা হচ্ছে OH মাইনাস আয়ন দেয়। ঠিক আছে, বি দিয়ে হচ্ছে ব্রস্টেড লরি। ব্রস্টেড লরি কি বলেছিল, যে অ্যাসিড যে আছে সে প্রোটন দেয়, ঠিক আছে, প্রোটন ত্যাগ করে। আর বেস যেটা আছে সে কি করে, প্রোটন গ্রহণ করে। ঠিক আছে, এল দিয়ে হচ্ছে লুইস। লুইস কি বলেছিল, যে অ্যাসিড যে আছে সে কি করে, ইলেকট্রনের যে লোন পেয়ার আছে, ঠিক আছে, লোন পেয়ারকে এই গ্রহণ করে। যদি এ গ্রহণ করে তার মানে কি এ হচ্ছে ইলেকট্রনের লোন পেয়ারকে ত্যাগ করবে, ইলেকট্রনের লোন পেয়ার এটাকে কি ত্যাগ করে, তাই না? এই কিছু কিছু পয়েন্ট তোমাকে জিজ্ঞেস করে। আর কি জিজ্ঞেস করে দেখো, তোমাকে বলে দিবে অ্যাসিড বেস। ঠিক আছে, প্রথম তো তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাসিডের স্বাদ কেমন। ঠিক আছে, তোমরা কি জানো অ্যাসিডের স্বাদ কি হয়, টক হয়। আর বেসের স্বাদ কি হয়, তেতো হয়, তাই না? তোমাকে জিজ্ঞেস করবে যে এরা বিদ্যুতের কি সূচালক না কুচালক। তোমরা মনে রাখবে অ্যাসিডও বিদ্যুতের সূচালক, ঠিক আছে, অ্যাসিডও বিদ্যুতের সূচালক, আর ক্ষারও হচ্ছে বিদ্যুতের সূচালক। কেমন? এবার তোমাদের কিছু কিছু জিজ্ঞেস করে যে কোনো আমি একটা এলিমেন্ট রেখে দিলাম, সেটা অ্যাসিডে কি হবে, বেসে কি হবে। তো প্রথম যেটা তোমাকে আসে মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ এ কি হয় অ্যাসিডের সাথে, আমি এখানে লিখে দিলাম অ্যাসিড, এখানে লিখে দিলাম বেস। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ অ্যাসিডের সাথে কেমন হয়ে যায়, লাল রঙের হয়ে যায়। ঠিক আছে, আর বেসের সাথে কি হয়, এটা হলুদ রঙের হয়ে যায়, মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, দ্বিতীয় তোমরা মনে রাখবা ফিনাপথলিন। ঠিক আছে, ফিনাপথলিন কি হয়, এই অ্যাসিডের সাথে রংহীন হয়ে যায়, রংহীন হয়ে যায়। আর বেসের সাথে কি হয়, এই বেসের সাথে ফিনাপথলিন গোলাপি হয়ে যায়, গোলাপি। ঠিক আছে, আর একটা তোমরা মনে রাখবা জবা ফুল। ঠিক আছে, জবা ফুল এটাকে প্রাকৃতিক অম্ল ক্ষারের সূচক বলা হয়। জবা ফুল কি হয়, অ্যাসিডের সাথে তোমার একদম গাঢ় টাইপের গোলাপি হয়ে যাবে। ঠিক আছে, গোলাপি। আর এটাই তোমার যদি বেস দিয়ে দাও, তো বেসের সাথে কি হবে বলতো, সবুজ। ঠিক আছে, আর একটা তোমার মনে রাখবা হলুদ। ঠিক আছে, হলুদ এটা তোমার মানে অ্যাসিডের সাথে কি হয়ে যাবে বলতো, অ্যাসিডের সাথে হলুদ হলুদই থেকে যায়। কেমন, হলুদ হলুদই থেকে যাবে, কিন্তু যখনই বেস দিবা বেসে কি হয়ে যাবে, এটা লাল। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, লিটমাস পেপার। লিটমাস পেপার, ঠিক আছে, লিটমাস পেপার কি হয়, অ্যাসিডের সাথে তোমার হয়ে যাবে নীল। ঠিক আছে, অ্যাসিডের সাথে কি হয়ে যাবে, সরি অ্যাসিড লিটমাস পেপার যদি নীল থাকে, লিটমাস পেপার যদি নীল থাকে, তাহলে সেটা যখন অ্যাসিডে দেওয়া হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, লাল। এবার সেই লাল মানে পেপারটাকে যদি তুমি ক্ষারের মধ্যে দাও তখন সেটা কি হয়ে যাবে, নীল। ঠিক আছে, তার মানে কি লিটমাস পেপার অ্যাসিডের সাথে লাল হয়ে যায়, বেসের সাথে নীল হয়ে যায়। হলুদ কি হয়ে যায়, অ্যাসিডের সাথে হলুদ থাকে, বেসের সাথেও হলুদই থাকে, সরি লাল থাকে। জবা ফুল কি হয়ে যায়, অ্যাসিডের সাথে তোমার গোলাপি হয়ে যায়, বেসের সাথে সবুজ হয়ে যায়। ফিনাপথলিন কি হয়, অ্যাসিডের সাথে রংহীন হয়ে যায়, আর বেসের সাথে তোমার গোলাপি হয়ে যায়। তারপর মিথাইল অরেঞ্জ কি হয়, অ্যাসিডের সাথে লাল হয়ে যায় আর বেসের সাথে হলুদ হয়ে যায়। এইটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আমি যে কথা বললাম তোমরা এটা মনে করে দিও, তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে। কেমন?
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত কি? এটা তো খুবই সোজা, Al2O3, Al2O3। তো কোন অপশন আছে? এএলও হবে না, Al2O হবে না, Al2O3 কারেক্ট অ্যান্সার, তাই না? তবে এটাও দেখো Al3O2, এটাও কিন্তু তোমরা মানে ভুল করে লাগিয়ে দিতে পারো, কিন্তু এটা করবে না একদম। Al2O3 তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে? যারা তোমরা করে এসছো একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যৌগিক যৌগিক পদার্থগুলো দুই বা ততোধিক মৌলের ড্যাশ রূপে যুক্ত হওয়ার ফলে গঠিত হয়। রাসায়নিক রূপে মানে যুক্ত হওয়ার ফলে গঠিত হয়। যেমন কি আমি দুটো তত্ত্ব নিয়ে নিলাম ধরো, ঠিক আছে? একটা নিলাম হাইড্রোজেন, একটা নিয়ে নিলাম অক্সিজেন। এই দুটো কি কেমিক্যাল রিয়াকশন হয়ে না H2O তৈরি হচ্ছে? ব্যালেন্স করার জন্য আমি যখন দুটো হাইড্রোজেন নিয়ে নিই, দুটো হাইড্রোজেন অক্সিজেন, এটা কি আলাদা আলাদা তত্ত্ব? যখন মিশছে তখন কি কম্পাউন্ডে নির্মাণ করছে, আর এই কম্পাউন্ডটা কিভাবে তৈরি হচ্ছে? রাসায়নিক অভিক্রিয়া করে না তৈরি হচ্ছে। অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে ধাতু এবং অধাতু একে অপরের সাথে কিভাবে বিক্রিয়া করে। দেখো এটা হচ্ছে একদম মানে বেসিক একটা কোশ্চেন। ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এটা হয়, মানে কি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ। অ্যাকচুয়ালি প্রশ্ন তোমাদের এতদিন ধরে কি এসেছিল, যে বিদ্যুৎ সংযোজী বন্ধন বা আয়নিক বন্ধনে কি হয়। আজকে দেখো তোমাকে এটা কোশ্চেন দেয়নি, বলছে ধাতু এবং অধাতু যদি একে অপরের সাথে বিক্রিয়া করে তো কি হবে। আমরা কি জানি? বিদ্যুৎ সংযোজী বন্ধন মানে যাকে আয়নিক বন্ড আমরা বলি, ঠিক আছে? আয়নিক বন্ডে কি হয়? যে রাসায়নিক বন্ধন ইলেকট্রনের স্থানান্তরের ফলে হয়, মানে যে রাসায়নিক বন্ধনে কি ইলেকট্রনের স্থানান্তরণ হয়, তাকে আমরা আয়নিক বন্ড বলি। এই বন্ধনটি কি হয়? ধাতু আর অধাতুর মধ্যে হয়, যার মধ্যে ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে, আর হচ্ছে অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যদি উদাহরণ আমি দেখো, সোডিয়াম, এটা কি হচ্ছে? ধাতু। এই ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করলে আমরা কি সাইন দিই? উপরে প্লাস সাইন দিই। আর কাকে দিবে? এটা হচ্ছে ক্লোরিনকে দিবে। NaCl কে, ক্লোরিন হচ্ছে কি একটা অধাতু, এর এ কি করে? মাইনাস থাকে এর চার্জ, মানে কি এ গ্রহণ করে, তাই না? প্লাস সাইন এটা দেখায় যে কেউ কোনো জিনিস ত্যাগ করছে। মাইনাস সাইন এটা দেখায় যে কেউ কোনো জিনিস গ্রহণ করছে। এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। এই দুটোতে ইলেকট্রনের স্থানান্তরণ হচ্ছে, আর এটাকে আমরা কি বলছি? আয়নিক বন্ড বলে দিচ্ছি, তাই না? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, যারা যারা করেছে একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বৈদ্যুতিক বিভব প্রভেদ, কৃতকার্য এবং আধানের মধ্যে সম্পর্কটি কি? দেখো এটা কি হয়? ভি সমান সমান W/Q, তাই না? এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার অপশন নাম্বার ভি সমান সমান W/Q হবে না, ভি সমান সমান W/Q, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা কি হয়? বিদ্যুৎ বাহক বল এটাকে আমরা বলি, তাই না? যখন কোনো চালক পদার্থ থেকে, ঠিক আছে, চালক পদার্থ থেকে এক মাথা থেকে অন্য মাথা অব্দি যদি কোনো বিদ্যুৎ ধারাকে প্রবাহিত করা হয়, ঠিক আছে, সেই ধারাকে প্রবাহিত করার জন্য যে কাজটা করা হচ্ছে সেটাকে আমরা কি বলি? বিদ্যুৎ বাহক বল বলি। এই বিদ্যুৎ বাহক বলকে আমরা ভোল্ট দিয়ে দেখাই। আর মনে রাখবা, বিদ্যুৎ বাহক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা বিভব প্রভেদ বা বিভব সবটাই কি একটা স্কেলার রাশি, কেমন? ওয়ার্কের এসআই মাত্রা কি? জুল। মানে আধান মানে কিউর এসআই মাত্রা কি? এটা হচ্ছে ওই কি বলে কুলম্ব, তাই না? কুলম্ব। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো। তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, যারা যারা করে এসছো একদম কারেক্ট আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিম্নলিখিত উদ্ভিদের নিম্নলিখিত জনন অঙ্গগুলোর মধ্যে কোনগুলো নিষেচনের পর শুকিয়ে ঝরে যায়? মানে এটা তোমাকে বলছে, ধরো একটা পেয়ারা আছে, পেয়ারা গাছ আছে, ঠিক আছে? পেয়ারা হওয়ার আগে ওর মধ্যে কি একটা ফুল তৈরি হয়। এবার ফুল তৈরি হওয়ার পর যখন পেয়ারা তৈরি হয় ফুল থেকে, তখন কি ওর মধ্যে আর পেয়ারার মধ্যে, ওই পেয়ারাটার মধ্যে তুমি কোনো রকম কিছু দেখতে পারো? ফুলের যে পাপড়ি আছে বা পুংকেশর বা কোনো কিছু দেখতে পাও কি? দেখতে পাও না। তার মানে কি সেখান থেকে সবটাই ঝরে পড়ে যায়, তাই না? তার মানে কি সঠিক অ্যান্সার কি উপরের সবগুলোই ঝরে পড়ে যায়? স্বাভাবিক না? যখন নিষেচন হয়ে যাচ্ছে, ফার্টিলাইজ কেন করে? ফল তৈরি করার জন্য। মানে ফল তৈরি করার ফলে কি হয়? যখন ফল তৈরি হয়ে যায়, বাকি যে পাপড়ি, তারপরে সিপালস, পেটালস, স্টামেন, স্টাইল, স্টিগমা সব ঝরে পড়ে যাবে। যেটা উদাহরণ আমি তোমাকে পেয়ারা দিয়ে বোঝালাম, তাই না? এটা হচ্ছে তাহলে অপশন নাম্বার ডি, তোমরা যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? দেখো যেই ফলটা তৈরি হয় কিনা, সেই ফুলের যে ওভারি আছে, ওভারি, সেটা হচ্ছে তোমাদের ফলটা তৈরি করে। আর ফলের মধ্যে যে বিচিগুলো থাকে না, ওগুলোকে তোমরা বলবো ওভিউলস। ওভিউলস, ঠিক আছে? ওভিউলসকে তোমার ফলের বিচি হিসাবে তৈরি হয়ে যায়, আর ওভারি যেটা থাকে সেটা তোমার ফল হিসাবে তৈরি হয়। বাকি সবকিছু ঝরে পড়ে যায়, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে তরল পদার্থের গুণাবলী সম্পর্কে নিচে কোনটি সঠিকটি দেখো পদার্থ তিন প্রকার হয়। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস, তাই না? সলিডে কি একটা পাথর যদি তুমি নিয়ে নাও, পাথরের তুমি একটা নির্দিষ্ট আকার দেখতে পাবা, তাই না? আকার দেখতে পাবা, প্লাস আকার থাকলে সেটা কি একটা আয়তন দেখতে পাবা, তাই না? ভলিউম থাকবে সেটা কিছু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। লিকুইডে কি হয়? দেখো লিকুইডে তুমি নির্দিষ্ট আকার দেখতে পাবা না, সেটাকে তুমি জলের মানে বোতলে রাখো, বোতলের আকার নিয়ে নিবে। তুমি ঘটিতে রাখো, ঘটির আকার নিয়ে নিবে। ড্রামে রাখো, ড্রামের আকার নিয়ে। তার মানে কি তরলের নির্দিষ্ট আকার নেই, আকার নেই কিন্তু আয়তন আছে। 2 লিটার, 3 লিটার, 4 লিটার আয়তন আছে, তাই না? গ্যাসের কি হয়? না এর আকার আছে, না এর
আয়তন আছে। আকার কি হয়, মানে তুমি ওখানে মানে যেরকম ভাবে রাখো আলাদাই শেপে থাকবে গ্যাস, তাই না? কোনো নির্দিষ্ট আকার নেই। আয়তন আয়তন অবশ্য দেখো আয়তন তিনটার মধ্যেই আছে, সলিডের মতো আয়তন আছে, লিকুইডেও আয়তন আছে, গ্যাসেও আয়তন আছে। কিন্তু সলিডের মধ্যে আকার আছে, আর মানে লিকুইডের মধ্যে কি আর গ্যাসের মধ্যে আকারও নেই, মানে দুটোর মধ্যে আকার নেই কোনো, ঠিক আছে? আয়তন তিনটাতেই আছে। এবার দেখো প্রশ্ন কি বলছে, তরলের নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট আকৃতি আছে না, নির্দিষ্ট আকৃতি নেই। অনির্দিষ্ট আয়তন নির্দিষ্ট আকৃতি, নির্দিষ্ট আকৃতিতে তো নেই। নির্দিষ্ট আয়তন অনির্দিষ্ট আকৃতি, অনির্দিষ্ট আয়তন অনির্দিষ্ট আকৃতি না, আয়তন অবশ্যই আছে কিন্তু আকৃতিটা নির্দিষ্ট আছে। তার মানে কি নির্দিষ্ট আয়তন আছে আর অনির্দিষ্ট আকৃতি, তোমরা যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে নিম্নলিখিত কোনটি জৈব নিম্নীকরণ মানে বায়ো ডিগ্রেডেবল পদার্থ নয়। দেখো জৈব নিম্নীকরণ কোনটা, যেটা মাটির সাথে তুমি ফেলবে তো সেটা মিশে যাবে। কলার খোসা মাটিতে দাও মাটির সাথে মিশে যাবে, কাগজ যদি মাটিতে ফেলো মাটির সাথে মিশে যাবে, প্লাস্টিক এটা হাজার হাজার বছর ধরে থেকে যায়। তার মানে কি প্লাস্টিক তোমার সঠিক অ্যান্সার হবে। এটা কি জৈব নিম্নীকরণ পদার্থ নয়। জৈব নিম্নীকরণ কাকে বললাম, যেটা মাটির সাথে মিশে যায় সেটা বায়োডিগ্রেডেবল, আর যেটা মাটির সাথে মিশে না সেটা নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? আর এই প্লাস্টিক, এই একটা কোশ্চেন এখানে শুধু প্লাস্টিকই তোমাদের আসে, ঠিক আছে? অপশনে তোমরা যারা যারা প্রিভিয়াস ক্লাস করে দেখবে এই কোশ্চেনটা অনেকবার এসছে, অনেকবার। আমি মানে যবে থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি তবে থেকে এই কোশ্চেনটা আসছে, আর এই একটাই অপশন থাকে এর মধ্যে প্লাস্টিক, আর কিছুই থাকে না, তাই না? যখন মানে মেন ব্যাপার যখন তোমরা দেখবে না এই কলার খোসা কাগজ কাঠ আছে ওর মধ্যে প্লাস্টিক, তো প্লাস্টিক অ্যান্সার করে দিবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের ঝিল্লি পর্যবেক্ষণের ভিত্তিতে কোনটি সঠিক। বলছে পেঁয়াজের কাঠামোতে কোষ থাকে না, এটা একটা ভুল কথা। পেঁয়াজের কাঠামোতে কোষও থাকে, নিউক্লিয়াস থাকে, কি বলে জানো, প্রোটোপ্লাজম থাকে, সেল ওয়াল থাকে, সব থাকে। বলছে পেঁয়াজের পুরো ভাগ নির্জীব, মোটেও না, যে এতগুলো জিনিস যে আছে তার নির্জীব কি করে হতে পারে। বলছে পেঁয়াজের মধ্যভাগ সজীব, না পেঁয়াজের পুরো ভাগটাই সজীব, বাইরে যে সেল ওয়াল আছে সেটাও সজীব। কিন্তু হ্যাঁ একটা সময় পর যখন সেল ওয়াল শুকিয়ে যায় তখন কি সেটা মৃত হয়ে যায়। যেমন গাছের ছাল, কোনো গাছের ছাল ধরো মানে শুকিয়ে গেল, তার মানে কি সেটা মৃত হয়ে যাচ্ছে, কিন্তু গাছটা যখন তাজা অবস্থায় থাকছে সেটাকে তুমি মৃত বলতে পারবা না। তার মানে কি সঠিক অ্যান্সার কি অপশন নম্বর এ, পেঁয়াজের পুরো ভাগ তোমার সজীব, ঠিক আছে? এটা যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে, ঠিক আছে? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাতে পারো। আর ভালো মতো পরীক্ষা দাও, এই যেই ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়েছি সেই ক্লাসগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাও, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাচ্ছি সেগুলোও তোমরা দেখে যেও, কেমন? চলো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।